আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে ইলিশ মাছ নিয়ে বিভিন্ন ধরনের রপ্তানি নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে জনগণের পক্ষ থেকে। এবং আমাদের জাতীয় মাছ ইলিশের আপনার স্থানীয় চাহিদা মিটিয়ে আপনার রপ্তানি করার যে আদেশ রয়েছে সরকারের পক্ষ থেকে, তো সেটি নিয়েও কিন্তু ব্যাপক তর্ক বিতর্ক হচ্ছে এবং এটি আপনার রিটও পর্যন্ত হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যে আজকে আমরা যুক্তি তুলে ধরবো যে কি কি কারণে আহ, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কোনো ইলিশ বিশেষ করে ভারতে রপ্তানি করা উচিত না। এই প্রশ্নটি দিয়ে আমরা শুরু করব যে কি কি কারণে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় মাছ ইলিশ কোনোভাবে ভারতে রপ্তানি করা উচিত না। তো প্রথম বিষয়টি নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, সেটি হচ্ছে এরকম যে প্রথমেই গুরুত্ব দিতে হবে আমাদের স্থানীয় চাহিদাকে, অর্থাৎ আমাদের জনগণ যাতে একটি স্বল্প মূল্যে অথবা ন্যায্য মূল্যে এই ইলিশ মাছটা যাতে পেতে পারে। আমাদের বর্তমান যে এন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে তাদের উচিত এই কাজটি নিশ্চয়তা করা, অর্থাৎ আহ, আহ, আমাদের মানুষ যাতে ন্যায্য মূল্যে এই ইলিশটি পায়, মধ্যবিত্ত নাগালে যাতে এই ইলিশটি আসে। অর্থাৎ আহ, মধ্যবিত্তরা যদি মাসে 4 বার, 4 সপ্তাহে 4 বার যাতে একটি করে ইলিশ খেতে পারে, সেই বিষয়টি নিশ্চয়তা আমাদের গভর্নমেন্টকে করতে হবে। অথবা যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তারা মাসে অন্তত যাতে 2টি ইলিশ খেতে পারে, অথবা মাসে অন্তত একটি ইলিশ যাতে তারা খেতে পারে, এই বিষয়টি আসলে নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের স্থানীয় যে চাহিদা, এই স্থানীয় চাহিদা পূরণের জন্য গভর্নমেন্টকে যাবতীয় ব্যবস্থা করতে হবে। আমরা রপ্তানি নিয়ে অনেক বেশি কিন্তু কথাবার্তা বলছি, অথবা রপ্তানি করা যাবে না, রিট করা হয়েছে, এই বিষয়ে কথাবার্তা বলছি, কিন্তু আমাদেরকে সবার আগে দেখতে হবে যে রপ্তানির বিষয়টি তো পরে। আগে আমরা যাতে আমাদের স্থানীয় মানুষের ইলিশের চাহিদাটা পূরণ করতে পারি, সেই বিষয়টির দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। তাহলে বাংলাদেশের ইলিশের চাহিদা কিন্তু অনেক বেশি। বাংলাদেশ মানুষও চায় কিন্তু আহ, অন্তত সপ্তাহে একদিন হলেও একটি ইলিশ যাদের পরিবার পরিজন নিয়ে সবাই খেতে পারে, সেরকম একটি চাহিদা কিন্তু মানুষের রয়েছে। তাহলে এই রপ্তানি চাহিদা মেটানোর আগে আমাদের স্থানীয় চাহিদা মেটানোর প্রতি গুরুত্ব দিতে হবে আমাদের প্রশাসনকে। এবং অনেক সময় দেখেন যে রপ্তানির সুযোগে যারা মধ্যবিত্তভোগী রয়েছে, মিডলম্যান যারা রয়েছে, তারা কিন্তু এই ইলিশটা কিন্তু আহ, আহ, খুব কম মূল্যে আপনার যারা জেলেদের কাছ থেকে কিনে নেয়, ইজারিদাররা খুব কম মূল্যে জেলেদের কাছ থেকে কিনে নেয়, কিনে তারা এই ইলিশটাকে ফ্রিজিং করে ফেলে। ফ্রিজিং করে কিন্তু এই ইলিশের দাম কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ইলিশের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং তারাই কিন্তু উচ্চ মূল্যে এই ইলিশটা আহ তারা যদি বৈধ চ্যানেলে, গভর্নমেন্ট পারমিশন দিলে তারা বৈধ চ্যানেলে ইন্ডিয়াতে বিক্রি করে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ চ্যানেলে কালোবাজারের মাধ্যমে বেশিরভাগ ইলিশ কিন্তু ইন্ডিয়া চলে যায়। যেহেতু ইন্ডিয়া আসলে বৃহৎ জনগোষ্ঠীর একটি দেশ, সেখানে ইলিশের চাহিদা অনেক বেশি। আমাদের স্থানীয় বাজারে সাধারণ মানুষ ইলিশ নাগালের বাইরে, সাধারণ মানুষ, মধ্যবিত্তরা, উচ্চ মধ্যবিত্তরা অনেক সময় ইলিশ কিনতে পারে না। কারণ একটি ইলিশের কেজি 1600 থেকে 1800 কেজি পর্যন্ত হয়। 2000 টাকাও কিন্তু কেজি ইলিশ হয় অনেক ক্ষেত্রে, যেগুলি 2 কেজি, 2.5 কেজির ইলিশ, সেটা কিন্তু 4500, 5000 টাকা কিন্তু ইলিশের দাম বৃদ্ধি পায়। কিন্তু এক সময় কিন্তু এই ইলিশ কিন্তু আমাদের নাগালের মধ্যে ছিল, এবং আমাদের সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষরাও কিন্তু ইলিশ খেতে পারতো। কিন্তু এখন যে অবস্থাটি রয়েছে, তাহলে আমাদের সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য, সাধারণ মানুষের যে চাহিদা মেটানোর যে যোগানের ব্যবস্থা, সরবরাহের যে ব্যবস্থা, এই টোটাল চেইনটি কিন্তু আমাদের গভর্নমেন্ট উচিত সাজিয়ে নেওয়া। তাহলে কিন্তু ইলিশের যে আপনার কূটনীতি, ইলিশ নিয়ে যে একটি মধ্যস্বত্বভোগীদের যে রাজনীতি, কালোবাজারি, এগুলি কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাহলে আমাদের সরকারের প্রতি আমরা অনুরোধ করবো যে আপনারা ইলিশ রপ্তানি নিয়ে যে ভারতে ইলিশ উপহার দেওয়া, অথবা ইলিশ রপ্তানি নিয়ে যে ধরনের একটি তোড়জোড় করছেন, এই বিষয়টি এভাবে না করে স্থানীয় মানুষের চাহিদা মেটানোর জন্য আপনাদের খুব বেশি মনোনিবেশ করা কাজ করা উচিত। কিন্তু আমরা কিন্তু স্থানীয় মানুষের চাহিদা মেটানোর জন্য, ইলিশের চাহিদা মেটানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, কোনো দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আমরা দেখছি না।
অথবা জেলেদের পুনর্বাসনের জন্য কি কি ব্যবস্থা করছেন, জেলেরা যাতে মাছ ধরতে পারে সেজন্য তাদেরকে কি কি সহযোগিতা করছে, সে ধরনের কোনো পদক্ষেপ নাই। আমরা একটাই ব্যাপারে শুনছি, সেটা হলো ইলিশ ভারতে রপ্তানি করা যাবে না। সাধারণ মানুষের মতামত এরকম, কিন্তু সরকারের পক্ষ হচ্ছে হলো তারা ইলিশ এই পূজা উপলক্ষে ইলিশ রপ্তানি করবে, এবং অলরেডি কিন্তু বেশ আপনার কয়েকশো টন ইলিশ অলরেডি কিন্তু আপনার ইন্ডিয়াতে পৌঁছেছে। আর এছাড়া কালোবাজারি কিভাবে আপনারা ঠেকাবেন? মানে অবৈধ চ্যানেলে ইলিশ ইন্ডিয়াতে যাচ্ছে, বর্ডার দিয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা ঠেকানোর জন্য আপনাদের পদক্ষেপ কি? তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা কিন্তু দেখিনি। তাহলে আমি সরকারকে বলবো, বাংলাদেশে ইলিশের চাহিদা যেহেতু বেশি, তো জনগণের চাহিদা মেটাতে হবে সবার আগে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং আমাদের দেশের স্থানীয়ভাবে বাজারে যদি ইলিশের কোনো সংকট না তৈরি হয়, কেউ যাতে ইলিশের দাম বাড়াতে না পারে, এবং আহ, এবং এই পদক্ষেপগুলি দৃশ্যমান করা উচিত। দেখেন, ইলিশের দাম কিন্তু কোনো বিদেশি শক্তি এসে বাংলাদেশে বাড়িয়ে দেয় না। গত 20 বছরে ধরে আমরা দেখেছি ইলিশের দাম বাড়াচ্ছে কারা? এ দেশের মধ্যস্বত্বভোগী যারা, মিডলম্যান যারা, যারা ঘাট থেকে খুব কম দামে ইলিশ এনে তারা ফ্রিজিং করে, এবং উচ্চ মূল্যে এই ইলিশগুলি তারা বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহরে গ্রামে গঞ্জে তারা উচ্চ মূল্যে বিক্রি করে। তাহলে এই মিডলম্যান বিজনেস ক্লাস যারা আছে, এই যে অবৈধ ব্যবসায়ী যারা আছে, এদের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নেন। এই যে দেশে একটি যৌথ বাহিনীর অভিযান চলছে, এই যৌথ বাহিনীকে এদের বিরুদ্ধে কাজে লাগান, এবং এই চেইনের উপর আপনারা কিন্তু কাজ করেন যাতে ইলিশের কিন্তু মূল্যটা মানুষের সহনীয় পর্যায়ে আসে। বাংলাদেশে তো ইলিশের যোগান রয়েছে, এই প্রাকৃতিক ভাবেই কিন্তু ইলিশ উৎপাদন হয়। সেখানে সরকারের খুব বড় ধরনের যে ভূমিকা আছে তা নেই, কিন্তু সরকার যে জায়গাটা সবচেয়ে বেশি ব্যর্থ, সেটা হচ্ছে ইলিশ মানে আহ, জেলেরা যখন ইলিশটা ধরে ঘাটে নিয়ে আসে, সেখান থেকে সেখানে যে একটা দুর্বৃত্তায়ন হয়, সেখানে যে মধ্যস্বত্বভোগীরা যে একটা আপনার কারসাজি করে, সেখানে যে খুব কম মূল্যে ইলিশ কিনে তারা ইলিশের মূল্য ঘাটেই কিন্তু বৃদ্ধি করে দেয়, এবং তারা যখন ফ্রিজিং করে তখন ইলিশের গুণ বহু গুণে বেড়ে যায়। এই টোটাল প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কিন্তু হস্তক্ষেপ নেই। এবং এই যে ইলিশের দাম বৃদ্ধির ভিতরে আপনার স্থানীয় প্রশাসন জড়িত, কারণ তারা সেখান থেকে চাঁদা নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, তারাও সেখান থেকে চাঁদা নিচ্ছে, ঘাটের ইজারা দ্বারা জড়িত তারা নিচ্ছে, জেলেদের যারা আপনার ঋণ দিচ্ছে তারাও কিন্তু জড়িত। তো টোটাল সিস্টেমটাই তো করাপ্ট। এই টোটাল সিস্টেমের মধ্যে যদি আমরা আমাদের প্রশাসন হাত না দেয়, তাহলে ইলিশ কিন্তু কখনোই মানুষের নাগালের মধ্যে আসবে না, মানুষ ইলিশ কিনে খেতে পারবে না, ইলিশের দাম কিন্তু বাড়বেই এবং বাড়ছেই। সরকার এখানে কোনো পদক্ষেপ, তাহলে রপ্তানি কি করব কি করব না এটা তো বহু দূরের বিষয়। আগে আমার সাধারণ মানুষ যাতে খেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তো গত 20 বছরও দেখেছি সে ধরনের কোনো লক্ষ্য আমরা গভর্নমেন্ট নিয়েছে, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এখন ফ্যাসিবাদী সরকার এই পদক্ষেপ নেয় নাই, তাহলে কি এই যে এন্ট্রিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারও কি নেবে না? আমরা এই সরকারের কাছে কি চাই? আমরা তো এই সরকারের কাছে কি কি সংস্কার চাই? বিশেষ করে আমি আজকে কথা বলছি ইলিশের বিষয়ে, তাহলে ইলিশের বিষয়ে আপনারা ইলিশের দাম নিয়ে একটি ন্যায্যতা সৃষ্টি করবেন, এবং ইলিশের সঠিক দাম নির্ধারণে আপনারা কার্যকর পদক্ষেপ দিবেন, এটাই তো আমরা চাই। আমরা তো অন্য কিছু আপনাদের কাছে চাই না। তাহলে আপনাদের দেখতে হবে কোন কোন কারণে ইলিশের দামটা বৃদ্ধি পায়, সেই কারণগুলিকে আপনারা ইন্টারফেয়ার করেন। যদি ইজারাদার হয়, ইজারাদারের উপর আপনারা ইন্টারফেয়ার করেন। মধ্যস্বত্বভোগী সেই বিজনেসম্যানদের যারা মধ্যস্বত্বভোগী, যারা ইলিশের দাম নিয়ে কারসাজি করে, তাদের তাদের এই ধরনের কর্মকাণ্ডের উপর আপনারা ইন্টারফেয়ার করেন। তাদেরকে নজরদারিতে রাখেন, তাদেরকে নিয়ে মিটিং করেন, তাদেরকে দাম নির্ধারণ করে দেন। তাহলে কিন্তু আপনার বিষয়টি সমাধান হয়ে যায়। একটি বিষয় খুবই দুঃখজনক, দেখেন, যে সরি, যে জেলেরা নৌকা ভাড়া করে অথবা ইজারাদারের মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার আপনার স্থানীয় প্রশাসনকে টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়, তারপরে তারা কিন্তু দিন রাত নদীতে থেকে, সাগরে থেকে তারা ইলিশটা ধরে নিয়ে আসে, এবং তারাই কিন্তু সবচেয়ে কম দাম পায় ইলিশে, যারা ধরে নিয়ে আসে তারা কিন্তু খুব বেশি দাম পায় না। তাহলে তাদের ভাগ্যেরও কিন্তু কোনো পরিবর্তন নাই, বরং তারা বিভিন্ন ক্ষেত্রে চাঁদা দিতে হয়, তারা কিন্তু অনেক নির্যাতনের শিকার। এই ইলিশ ধরতে যে অনেক জেলে কিন্তু জেল জীবন দিতে হচ্ছে, অনেকে মৃত্যু মুখে পতিত হচ্ছে, অনেকে জেলে যেতে হচ্ছে এই ইলিশ মানে ধরার কারণে, অথবা ইলিশ নিয়ে এসে চাঁদা না দেওয়ার কারণে। তাহলে এই যে জেলে জীবনও যে একটি স্বস্তি ফিরিয়ে আনতে হবে, এটা কিন্তু আমরা বলছি না।
কেউ বলছে না যে জেলেরা ইলিশটা ধরে নিয়ে আসে তাদেরকে যে আমাদের একটা ন্যায্য মূল্য দিতে হবে, তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। আমাদের একটাই ভাবনা যে আমি কিভাবে কম দামি ইলিশটা খেতে পারছি না, অথবা আমি কেন কম দামি ইলিশটা কিনতে পারছি না, এটাই আমাদের চাওয়া পাওয়া। তাহলে এখানে ব্যক্তি চাহিদার চেয়েও আসলে যারা ইলিশটা ধরে নিয়ে আসে তাদের দিকেও আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে, তাদের সুযোগ সুবিধার কথাও চিন্তা করতে হবে। ওকে। এবং যেই ঘাটে ইলিশটা ধরে নিয়ে আসা হয় সেই ঘাট থেকে এই যে আপনার যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজে যাতে কোনো ধরনের ইন্টারফেয়ার না হয়, এখানে কোনো কারসাজি না হয়, কোনো জালিয়াতি না হয়, এই বিষয়গুলিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে ইন্টারফেয়ার করতে হবে। তবেই কিন্তু আমাদের ইলিশের কিন্তু যে চাহিদা, অর্থাৎ মানুষ ইলিশটা একটি ন্যায্য মূল্যে খেতে পারবে। মানুষের চাহিদা কিন্তু এতটুকু, জেলেরা ন্যায্য মূল্যে ইলিশের দাম পাক, মানুষ ন্যায্য মূল্যে যাতে ইলিশটা কিনতে পারে। তারপরে যদি আপনি ইলিশটা রপ্তানি করতে চান তাহলে আপনি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন সেখানেই, কেন আজকে হাইকোর্টে রিট করতে হবে? কারণ দেশের মানুষ তো ইলিশ কিনতে পারছে না, জেলেরা ন্যায্য মূল্যে পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা টাকা হাতিয়ে নিচ্ছে, প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা টাকা হাতিয়ে নিচ্ছে, ইজারাদার ঘাট ইজারাদার টাকা হাতিয়ে নিচ্ছে। তাহলে মানে কয়েকটা শ্রেণীর কাছে ইলিশের প্রকৃত মূল্যটা চলে যাচ্ছে। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না, জেলেরাও ন্যায্য মূল্য পাচ্ছে না, ইলিশের আপনার যে বাড়তি মূল্যটা সেটা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইজারাদার, মিডলম্যান যারা রয়েছে, মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, এরা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এই ধরনের একটা বিষয় আপনি ম্যানেজ না করে আপনি ইলিশ রপ্তানি করবেন, এবং আপনার ইলিশের যে উচ্চ মূল্য, রাতারাতি যে ইলিশের মূল্য বহুগুণে বেড়ে যায়, এটার মূল কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে ইলিশের চাহিদা অনেক বেশি। তো সেখানে যতটুকু বৈধ চ্যানেলে রপ্তানি হয় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি অবৈধ চ্যানেলে ইলিশ চলে যায়। তাহলে এই অবৈধ চ্যানেলে ইলিশ যাওয়ার যে রুট, সেই রুটটা আপনি খোলা রেখেছেন, তাহলে আপনি রপ্তানি বন্ধ করে ওই রুটটা খোলা, তাহলে সেখানে কিন্তু ইলিশ চলেই যাচ্ছে। সে কারণেও কিন্তু আমাদের দেশে ইলিশের উচ্চ মূল্য, সাধারণ মানুষ মোটে ইলিশ খেতে পারছে না। তাহলে বর্তমান সরকারের উচিত এই বিষয়গুলির উপর মনোনিবেশ করে সঠিকভাবে কাজ করা। তবে আমি আশা করব আমরা দেখেন, আমরা আপনারা দেখবেন, সবাই দেখবেন, আমি যে ইলিশ নিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নাই, ইলিশ নিয়ে হাইকোর্টে, ইলিশ রপ্তানি নিয়ে হাইকোর্টে রিট করার কিছু নাই। আমরা যে বিষয় যে বিষয়গুলি তুলে ধরলাম, এই বিষয়গুলি নিয়ে যদি সরকার কার্যকরী পদক্ষেপ নেয়, দেশের মানুষ ন্যায্য মূল্যে ইলিশ কিনে খেতে পারবে। নিম্ন মধ্যবিত্ত একজন রিক্সাওয়ালাও কিন্তু সে যা আয় করে সেটা দিয়ে সে কিন্তু মাসে 4টা ইলিশ খেতে পারবে। ঠিক আছে, তবে কিন্তু তার চাহিদা মিটে যাবে, সে আলহামদুলিল্লাহ বলবে। তারপর আপনি রপ্তানি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবৈধ চ্যানেল ইলিশ চলে যাচ্ছে, দেশের সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ইলিশ পাচ্ছে না, অথবা জেলেরাও ন্যায্য মূল্যে ইলিশ পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিয়ে নিচ্ছে, আর আপনি সরকার বসে আছেন, কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেটার প্রতি আমরা কড়া প্রতিবাদ করছি। গভর্নমেন্টকে ওই জায়গায় পদক্ষেপ নিতে হবে, সাধারণ মানুষকে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে, যাতে ইলিশের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা। আমরা রপ্তানি আদেশ বন্ধ চাই না, আমরা চাই যে ইলিশের ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত হোক, সাধারণ মানুষ ইলিশটাকে যাতে খেতে পারে সেটি, জেলেরা যাতে ইলিশের ন্যায্য মূল্য পায় সেটি। আমাদের দেশের মানুষের চাহিদা মেটানোর পর আপনি ইলিশ রপ্তানি করেন, কোনো সমস্যা নেই। ওকে। কিন্তু সেখানেই সমস্যা, সেটা হলো আপনি দেশের ইলিশের যোগান না দিয়ে আপনি ইন্ডিয়াকে একটা বাড়তি কম মূল্যে ইন্ডিয়াকে আপনি ইলিশ রপ্তানি করে দিবেন, কালোবাজারি করা সব রাস্তা আপনি ওপেন করে রাখবেন, সেটাই আমরা প্রতিবাদ করছি। সেজন্য রিট করা, কারণ আপনাকে এই বিষয়ে, সরকারকে এই বিষয়ে সঠিক পদক্ষেপটা নিতে হবে। এরপর আমরা বলবো যে ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমের প্রভাব। দেখেন, আমাদের দেশ থেকে ইলিশ অবৈধ পথে সারা বছরই ইন্ডিয়াতে যাচ্ছে, সারা বছরই ইন্ডিয়াতে যাচ্ছে। যখন ইলিশের চাহিদা ইন্ডিয়াতে এত ব্যাপক, চোরাই পথে ইলিশ প্রচুর চলে যাচ্ছে, তখন কিন্তু যখন ইলিশের প্রজনন মৌসুম, তখন তো ইলিশ আহরণ হচ্ছে, ইলিশ ধরা হচ্ছে, ইলিশ ফ্রিজিং করা হচ্ছে, ইলিশের সংরক্ষণ করা হচ্ছে, আপনার মধ্যস্বত্বভোগীরা সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, দেশের মানুষ খেতে পারছে না। তাহলে সেটা আবার আমাদের সরকারের পক্ষ থেকে ভারতকে উপহার দেওয়া হচ্ছে, অথবা কিছু রপ্তানিতে কয়েকশো টন রপ্তানি করা হচ্ছে, অবৈধ পথে হাজার হাজার রপ্তানি হয়ে যাচ্ছে। সেটা একটি কাজ। তাহলে যখন ইলিশের চাহিদা অনেক বেড়ে যায়, তখন ইলিশ ধরার যে নিষিদ্ধ সময়, এই যে অক্টোবর মাস ইলিশ ধরার নিষিদ্ধ সময়, তাহলে এই সময় কিন্তু আপনার প্রচুর ইলিশ ধরা হবে। কেন? অবৈধ পথে রপ্তানির জন্য।
তাহলে এই সময় কিন্তু আপনার নদীতে, সাগরে প্রশাসনকে চাঁদা দিয়ে অথবা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অথবা মধ্যস্বত্বভোগীদের ইন্ধনের কারণে জেলেরা বাধ্য হয় ইলিশ ধরতে, এবং তখনই কিন্তু ব্যাপক ইলিশ ধরা হয়। এবং অনেক আপনার কিন্তু মা ইলিশ যখন ডিম ছাড়ে তখন এরকম মানে অনেক মা ইলিশ ধরা হচ্ছে, যারা আসলে মানে পেটে ডিম নিয়ে মার্কেটে আসে, সেটা মানুষ অনেক কম বেশি মূল্যে কিনছে, সেটাও রপ্তানি হচ্ছে, সেটার চাহিদাও কিন্তু ইন্ডিয়াতে ব্যাপক। এবং এই যে ডিম আলাদা করে বিক্রি করা, সেটার চাহিদাও কিন্তু ব্যাপক। আবার লবণদা ইলিশের চাহিদাও কিন্তু ব্যাপক, সবভাবে কিন্তু ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছে। তাহলে প্রজনন মৌসুমে তো অবৈধ কালোবাজারি হচ্ছেই, যখন ইলিশ ধরা নিষিদ্ধ সময় তখনই কিন্তু ব্যাপক ইলিশ ধরা হচ্ছে, এবং সেখানেও কিন্তু আমাদের প্রশাসন নির্জীব। সেটা হলো প্রশাসনের নিষিদ্ধ সময় ইলিশ ধরাটা হচ্ছে প্রশাসনের ইনকামের বড় একটা পথ। তো প্রশাসন এখানে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে বড় ধরনের একটা ইনকাম করে নেয়। জেলেরাও বাধ্য হয় ইলিশ ধরার জন্য, অথবা জেলেরা কিন্তু একটু বাড়তি ইনকামের জন্য এই মানে এই খারাপ কাজটাও করে। তাহলে এই টোটাল বিষয়টাকে আমরা বলবো যে এই যে আপনার যখন ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ, সেই সময় ইলিশ ধরা হচ্ছে কেন? কারণ বাজারে তখন ইলিশের দামটা একটু চড়া, তখনও কিন্তু অবৈধ পথে ইলিশগুলি ইন্ডিয়াতে চলে যায়। তো এই টোটাল প্রক্রিয়াতে যেমন হলো এই মাছ ধরার নিষিদ্ধ সময়ে কিন্তু সরকারকে অ্যাক্টিভলি খুব অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং খুব সচেতনভাবে উদ্যোগ নিতে হবে, সৎভাবে উদ্যোগ নিতে হবে। এবং মাঠ প্রশাসন যারা এই আপনার এই প্রাণী সম্পদ রক্ষায় নদীতে টহল দেয়, আপনার পেট্রোল পুলিশ যারা আছে, নৌ পুলিশ যারা আছে, তাদের কিন্তু সব থেকে সচেতন ভাবে কাজটা করতে হবে, দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষার জন্য, সংরক্ষণ করতে। সেখানেও আমরা কিন্তু বিগত বছরের পর বছর দেখেছি উদাসীনতা, উৎপাত। সেখানেও কিন্তু আপনার চাঁদাবাজি, ব্যাপক হারে চাঁদাবাজি, এবং কিছু কিছু থেকে জেলেদেরকে জেল জীবন যেতে হচ্ছে, জেলের মধ্যে যেতে হচ্ছে, কারণ সে চাঁদা দিচ্ছে না, তাই না? জেলে চাঁদা দিচ্ছে না, সেজন্য তাকে জেলে যেতে হচ্ছে। এখন চাঁদা দেওয়ার বিষয়টা কি? একজন জেলে মানে নিষিদ্ধ সময় মাছ ধরতে গেছে, পুলিশ তাকে আটক করেছে, আটক করার পর পুলিশ চাঁদা চেয়েছে, চাঁদা দিতে পারে না, তাকে জেলে যেতে হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আমরা একজন জেলেকে ধরলাম, তারপরে কেন সেই কাজটা করলো তাকে জেলে দিলাম, ব্যাপারটা না। চাঁদা দিতে পারে সেজন্য ইলিশকে জেলে যেতে হচ্ছে। বাট এই পুলিশের সামনে, নৌ পুলিশের সামনে কিন্তু ব্যাপকভাবে ইলিশ ধরা হয়, এবং এর অংশ কিন্তু নৌ পুলিশও পায়। ওকে, সেটা আবার পুলিশের হেডকোয়ার্টার পর্যন্ত আছে। এরকম বহু সংবাদ আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি, বিগত 2 যুগ ধরে আমরা দেখেছি। তো এখানে কোনো সরকারি কার্যকর পদক্ষেপ নেয়নি, কারণ হলো আগের ফ্যাসিস্ট সরকারের তো এরকম আপনার অবৈধ কাজ তো তারা করেছে, অনৈতিক কাজ তারা করেছে। তো এখন কি আমরা সেটা চাই না? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাই যে আপনারা কি এক্সাম্পল তৈরি করে দেখিয়ে দেন যে না, ইলিশ ধরার যে নিষিদ্ধ সময়, এখানে কোনো ইলিশ বাজারে বিক্রি হবে না, কোনো কোনো ডিমালা ইলিশ, মা ইলিশ বাজারে আসবে না, নদীতেও কিন্তু একটি ভালো পহরা থাকবে। এই সময় জেলেদের আপনারা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, জেলেদের রেশনের মাধ্যমে চাল ডাল দেন, কম মূল্যে তাদেরকে বেঁচে থাকার একটা উপায় করে দেন, অথবা এই সময় তাদের জন্য একটি ভিন্ন কাজের পরিবেশ সৃষ্টি করে দেন। তাহলে জেলেরা কিন্তু নদীতে মাছ ধরতে যাবে না। তাহলে আমরা এই পদক্ষেপটি চাই। আরেকটি বিষয় হচ্ছে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইলিশ একটি কূটনৈতিক মাছ না, ইলিশ একটি অর্থনৈতিক মাছ। তাহলে যেহেতু এটার অর্থনৈতিক মূল্য অনেক বেশি, সেজন্য একটি অর্থনৈতিক তাহলে দেখেন, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের স্বার্থে সারা পৃথিবীতে তো আমাদের ইলিশের রপ্তানি আদেশ দেওয়া উচিত। কেন আমরা শুধুমাত্র ইন্ডিয়ার প্রতি এত সফট কর্নার দেখাবো? আমরা কেন ইলিশ মিডল ইস্টে রপ্তানি করছি না, যেখানে আমাদের সবচেয়ে বেশি শ্রমিকরা কাজ করে, মালয়েশিয়াতে, মিডল ইস্টে, ইউরোপে, অথবা আমেরিকাতে? তাহলে আমরা কেন সেসব দেশে ইলিশ, সেখানে তো ইলিশের রপ্তানি আদেশ থাকা উচিত। আমরা যদি ভারতীয় ইলিশের রপ্তানি আদেশ অনুমোদন করি, তাহলে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে আমাদের এমনকি আফ্রিকাতে আমাদের এই ইলিশ রপ্তানি আদেশ দেওয়া উচিত। ওকে, তো সরকার আশা করি ইলিশটাকে সংরক্ষণের মাধ্যমে, সঠিকভাবে ইলিশ এর প্রজনন ব্যবস্থাপনা এবং সংরক্ষণের মাধ্যমে ইলিশের রপ্তানি আদেশ সারা পৃথিবীতেই কিন্তু পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমরা সরকার থেকে নিই। আর কঠোরভাবে, আপনি ভারতে ইলিশ রপ্তানির পূর্বে কঠোরভাবে ইলিশের কালোবাজারি, অবৈধ চ্যানেলে ইলিশ ইন্ডিয়াতে যাওয়া, এটাকে ঠেকাইতে হবে, এখানে বিজিবিকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তো সরকারের
পক্ষ থেকে এই পদক্ষেপগুলি জোরালো দরকার। আমরা কিন্তু কোনো পদক্ষেপ দেখছি না। এই যে অক্টোবর মাস ইলিশ ধরা নিষিদ্ধের সময়, এই সময় কিন্তু আমরা সরকার তেমন কোনো কঠোর পদক্ষেপ দেখছি না। কি কি পদক্ষেপ দেখতে পারি? হয়তো দু একটি পত্রিকায় মৎস্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞাপন প্রচার করা হবে যে মা ইলিশ ধরা নিষিদ্ধ, টিভিতে দু একটি অ্যাড ধরবে মা ইলিশ ধরা, কিন্তু স্থানীয়ভাবে প্রশাসনিকভাবে জেলে পাড়াতে যে অ্যাওয়ারনেস দরকার, তাদের নিয়ে যে সচেতনতা কার্যক্রম দরকার, সেটি করা যাবে। এবং আমি অনুরোধ করব এই বিষয়ে আমাদের তরুণ সমাজকেও কিন্তু আপনার অঙ্গীকার করে মাঠে থাকতে হবে যে না, আমরা ইলিশ প্রজননের সময় কোনো মা ইলিশ বাজারে বিক্রি হবে না, আমরা কোনো মা ইলিশ কিনবো না এবং কাউকে বিক্রি করতে দিব না, অথবা নদীতেও ধরা হবে না। তো এই পদক্ষেপগুলি আমাদের করাটা খুবই দরকার। এবং ইলিশের যে প্রাকৃতিক উৎপাদন, প্রজনন এবং ইলিশের যে মজুদ, এই যে টোটাল সাপ্লাই চেইনে ইলিশ ডিম পারবে, সে তখন আমরা এটা আমাদের প্রাকৃতিক সম্পদ। এই প্রজননের সময়টা ইলিশকে আমরা কেয়ারিং করব, অর্থাৎ ইলিশকে আমরা অবৈধ পথে ইলিশ ধরবো না। প্রজননের সময়টা তাদেরকে আমরা প্রজননকালীন সময়টা তাদেরকে আমরা প্রজনন করার সময়টা সে সুষ্ঠু একটা পরিবেশ আমরা নদীতে অব্যাহত রাখবো, সেটা নজরদারিতে রাখবো, পাহারাতে রাখবো। এবং ওই সময় যাতে কোনো ইলিশ নদী থেকে আহরণ না হয় এই প্রাকৃতিক সম্পদটা, এবং তখন যাতে কোনো ইলিশ আমরা রপ্তানি নিষেধাজ্ঞা তখন থাকবে। তো তাহলে এই যে ইলিশের প্রাকৃতিক মজুদ সংরক্ষণ উপর একটি নজরদারি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইলিশের যে দেশীয় চাহিদা, এটি আমরা পূরণ করতে পারবো ন্যায্য মূল্যে। ইলিশের যে অর্থনৈতিক স্বার্থ, অর্থনৈতিক ইলিশ যে বৈদেশিক মুদ্রা আহরণে একটি অবদান রাখবে, সেটা আমরা করতে পারবো। ইলিশের সংরক্ষণ সঠিকভাবে করতে পারবো, প্রজননের সময় ইলিশ আমরা সংরক্ষণ করব, এবং ইলিশের যে প্রাকৃতিক প্রজনন মজুদ, সেটা আমরা সংরক্ষণ করতে পারবো। অর্থাৎ আমাদের জাতীয় মাছ ইলিশ, এটির আসলে এটির মজুদ, সংরক্ষণ, প্রজনন এবং ইলিশের যে বাজারজাতকরণ, ইলিশের যে রপ্তানি, সবকিছু মিলে সরকারকে একটি চমৎকার উদ্যোগ আমরা চাই। এবং আমরা চাই যে প্রথমেই জেলে তার ন্যায্য মূল্যে ইলিশটা বিক্রি করুক, বা সে যাতে ন্যায্য মূল্যে ইলিশটা পায়। জেলে ধরার পর ইলিশের যাতে ন্যায্য মূল্য জেলে পায়। মধ্যস্বত্বভোগীদের যে বাড়তি ইলিশের দাম বৃদ্ধি করার যে প্রবণতা, সেটাকে যাতে সরকার কঠিনভাবে নিয়ন্ত্রণে নেয়। আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে সারা পৃথিবীতে যাতে আমরা ইলিশের রপ্তানি আদেশ দিতে পারি, সেই পরিস্থিতি তৈরি করতে হবে। ইলিশ নিয়ে ভারতে যে কালোবাজারি হয়, অবৈধ পথে ইলিশ চলে যায়, সেটিকে আমাদের বন্ধ করতে হবে। এবং এই টোটাল চেইনে আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার পরিবেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেটি কিন্তু আমাদের পদক্ষেপ হওয়া উচিত। ওকে, তাহলে কিন্তু ইলিশ নিয়ে আমাদের যে অত রপ্তানি আদেশ বাতিল করার যে স্লোগান, সেটি আসবে না। বরং ইলিশ খেয়ে মানুষ কিন্তু এই সরকারকে কিন্তু স্বাগত জানাবে, যদি এই সরকার ইলিশে একটি ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত করতে পারে। মানে একদম এবং ইলিশ নিয়ে যাতে কোনো বৈষম্য তৈরি না। এখন কিন্তু ইলিশ খুব এলিটদের মাছ, একদমই উচ্চ মধ্যবিত্ত ইলিশ খেতে পারে না। কারণ একটা উচ্চ মধ্যবিত্ত একটা ইলিশ কিনতে যদি হয় তার 2000 টাকা লাগবে, সে 2000 টাকা সে কিন্তু 3 কেজি গরু মাংস কিনতে পারে, অথবা সে কিন্তু 5টা দেশি মুরগি কিনতে পারে, তাই না? অথবা 3টা রুই মাছ কিনতে পারে। তাহলে ইলিশের দামটা এত বেশি, সবচেয়ে বেশি। এই জন্য ইলিশ এলিটদের মাছ। তাহলে আমরা এটা একদমই আমাদেরকে বৈষম্যটা এমন ভাবে দূর করতে হবে যাতে ইলিশ একজন রিক্সাওয়ালা অথবা একদিন শ্রমজীবী মানুষ, একজন ডে ওয়ার্কারও যাতে ইলিশটা কিনে খেতে পারে, সেই পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। এবং ইলিশটি আমরা যে রপ্তানি, আমরা যে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি, সেটির ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা এরকম একটি গতিশীল কার্যক্রম আমরা বর্তমান সরকারের কাছ থেকে চাই। আশা করি সরকার বিষয়ে খুব দ্রুত ভালো একটি পদক্ষেপ নেবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।